আসসালামু আলাইকুম। এমপল লার্নিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি হবে হিসাব বিজ্ঞানের উপর। হিসাব বিজ্ঞান একটি বেসিক ক্লাস, মানে হিসাব বিজ্ঞান কিভাবে আসলো, এখন কিভাবে আছে, ভবিষ্যতে কিভাবে যাইতে পারে এবং এটা জনককে কিভাবে এত অগ্রসর হলো, এসব সম্পর্কে আমরা জানবো। এটা একটা বেসিক ক্লাস। হিসাব বিজ্ঞান। আচ্ছা, হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব বিজ্ঞান কাকে বলে? যদি বলি হিসাব বিজ্ঞান কাকে বলে, এটা সহজে এরকম ভাবে বলা যায় যে হিসাব সংক্রান্ত সকল কার্যক্রম নিয়ে যে বিজ্ঞান গঠিত তাকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞান কাকে বলে? হিসাব সংক্রান্ত হিসাব সংক্রান্ত কার্যক্রম নিয়ে যে বিজ্ঞান গঠিত তাকে বলা হয় হিসাব বিজ্ঞান। আচ্ছা, এখানে কথা রয়েছে কি যে হিসাব থাকবে এবং কি থাকবে? বিজ্ঞান থাকবে। এখন হিসাবের সাথে বিজ্ঞানের সম্পর্ক কি, বা আদৌ কি কোন সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। মানুষ যখন সভ্য হলো, মানে সমাজবদ্ধভাবে বসবাস শুরু করলো, তখন প্রথম কি করলো? কৃষিকাজ শুরু করলো। এই কৃষিকাজ যখন শুরু করলো তখন তো অনেক ধান অথবা অনেক পাট বা এরকম আরো অনেক দ্রব্য আছে, ধান, গম, এই টাইপের জিনিসগুলো। তখন এগুলা যে হিসাব রাখতে হবে না, তো এইগুলা কিভাবে হিসাব রাখতো? ঘরের দাগ কেটে বা রশিতে গিট দিয়ে। এখন তো ওই দিন নাই, এখন আমরা হিসাব করি কোথায়? কম্পিউটারে। তো এই কম্পিউটার তো একটা বৈজ্ঞানিক যন্ত্র। তো এটাই বুঝাইছে যে হিসাব সংক্রান্ত সকল কার্যক্রম নিয়ে যে বিজ্ঞান গঠিত তাকে কি বলা হয়? হিসাব বিজ্ঞান। এখন এই সংজ্ঞাটা যদি আমি বইয়ের ভাষায় বলি তাহলে কিভাবে বলা যাবে? যে শাস্ত্রে মানে যে বইতে বা যে শাস্ত্রে আমাদের হিসাব সংক্রান্ত বা আর্থিক ঘটনাবলী লিপিবদ্ধ করা হয়, শ্রেণীবদ্ধ করা হয় এবং কি ব্যাখ্যা করা হয় এবং এই সম্পর্কে প্রতিবেদন প্রস্তুত করা হয়, ওই শাস্ত্রকে হিসাব বিজ্ঞান বলা হয়। আরেকবার, হিসাব বিজ্ঞান কাকে বলা হয়? যে শাস্ত্রে হিসাব সংক্রান্ত আর্থিক ঘটনাবলী লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ এবং ব্যাখ্যাকরণ এবং এই সম্পর্কে প্রতিবেদন তৈরি করা হয় তাকে কি বলা হয়? হিসাব বিজ্ঞান। আচ্ছা, এবার আমরা পরে আসি। হিসাব বিজ্ঞান সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দিয়েছে? হিসাব বিজ্ঞান সম্পর্কে প্রথম ধারণা দিয়েছে দ্য বস লুকা প্যাসিওলি। আচ্ছা, এই লুকা প্যাসিওলি কি ছিল? এই মালডা ছিল একটা গণিতবিদ। কি গণিতবিদ? তার জন্ম কোথায় ছিল? ইতালিতে। কোথায়? ইতালিতে। সে একজন ইতালীয় গণিতবিদ ছিল। সে একটি বই লিখছিল। কি লিখছিল? একটা বই। বইটার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। কি একটা বই লিখছিল? নামটা কি? নামটা জানা অবশ্যই জরুরি। সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে। আচ্ছা, এই বইটি কি? আচ্ছা, প্রথমে আছে যে সুম্মা দি অ্যারিথমেটিকা মানে সাধারণত বোঝায় আমাদের পাটিগণিত সম্পর্কে। কি সম্পর্কে? পাটিগণিত সম্পর্কে। এবং জিওমেট্রিয়া মানে জ্যামিতি সম্পর্কে। প্রপোর্শনিয়েট মানে অনুপাত এবং প্রপোর্শনালিটা মানে সমানুপাত সম্পর্কে। এখন কি করছে? এই বইয়ের এক চিপায় আমাদের এই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দিয়েছেন। এই দুতরফা দাখিলা পদ্ধতি কি বলা হয়? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। আচ্ছা স্যার, দুতরফা দাখিলা পদ্ধতি কি? দুতরফা দাখিলা পদ্ধতি বইয়ের ভাষা একরকম। আমি যদি বলি যে একটি প্রতিষ্ঠানের সম্পদগুলা দায় প্লাস মালিকানা সত্ত্ব সমান হবে, এই যে একটা সমীকরণ আবিষ্কার হয়েছে, এটাই হয়েছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি। এটা আরো ব্যাখ্যা আছে, আমি তোমাদের সহজে বোঝানোর জন্য বললাম যে একটি প্রতিষ্ঠানের সম্পদগুলা দায় প্লাস মালিকানা সত্ত্বের সমান হবে। স্যার সম্পদ করলেন তা এ লিখলেন, এল লিখলেন, ই লিখলেন, এইগুলা পাইলেন কই? আসো এই সম্পর্কে আমরা জানি। তো দেখতে থাকো আমাদের ক্লাসগুলো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আচ্ছা, এখানে একটা সমীকরণ পেয়েছি, এ সমান এল প্লাস ই। আচ্ছা, এই এল প্লাস ই এটা পরিবর্তন হয়, এটা আমাদের ও ই হয়, আমাদের পিই হয়, আমাদের এস ই হয়। স্যার এ কি? এ সমান যে এল প্লাস ও ই লিখলাম, এখানে এ মানে আমাদের সম্পদ। এ মানে কি? সম্পদ। এ মানে সম্পদ।
স্যার এল মানে কি? এল মানে দায়, এল মানে কি? দায়। ওই মানে কি? ওনার্স ইকুইটি, মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এখানে এগুলোর পুনরূপ যদি বলি, এ মানে অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, অ্যাসেট মানে কি? সম্পদ। এল মানে কি? লাইবিলিটিস, লাইবিলিটিস। এই কথাটা আমরা প্রায় শুনে থাকি, অনেক বাবা মা বলে যে আমি তো লাইবিলিটি নিতে পারবো না, মানে তোমার দায় আমি নিতে পারবো না। তো এল মানে লাইবিলিটিস, মানে দায়। ওই মানে কি? ওনার্স ইকুইটি, ওনার, ওনার মানে কি? মালিক। ইকুইটি মানে সত্ত্ব, মানে মালিকের অধিকার, বা মালিক কত টাকা প্রতিষ্ঠানে পাবে বা কি পাবে, এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। আচ্ছা স্যার, তাহলে একটু আগে যে আপনি এখানে পেঁচাইলেন যে ও ই পি ই এস ই, আমাদের প্রতিষ্ঠান মূলত তিন ধরনের হয়ে থাকে, আরো অনেক ধরনের হয়, মূলত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি? এক মালিকানা। কি? এক মালিকানা, এক মালিকানা। এক মালিকানা কি? যে প্রতিষ্ঠানের মালিক একজন, এটা সবাই জানি আমরা। এক মালিকানা প্রতিষ্ঠান হলে আমাদের ওই ব্যবহার করব। কি ব্যবহার করব? ওই ব্যবহার করব। আবার আমাদের অংশীদারি ব্যবসা আছে, অংশীদারি ব্যবসায়, অংশীদারি। অংশীদারি ব্যবসায় কি? দুই বা ততোধিক, দুই বা ততোধিক বলতে 2 থেকে 10 জন এবং 2 থেকে 20 জন। স্যার 2 থেকে 10 এবং 20 এর মধ্যে কি? 2 থেকে 20 জন ব্যক্তি সম্মিলিত হয়ে যখন ব্যবসা পরিচালনা করে তাকে বলা হয় আমাদের অংশীদারি ব্যবসায়। এখন যদি ব্যবসাটা আমাদের ব্যাংকিং হয়, কি হয়? ব্যাংকিং, সেই ক্ষেত্রে আমাদের হবে 2 থেকে 10 জন ব্যক্তি যখন সম্মিলিত হয়ে ব্যবসা পরিচালনা করে তাকে কি বলা হয়? আমাদের অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি। কি? চুক্তি। এটার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয়, এটা তোমরা ব্যবসা উদ্যোগ পাবা, ঠিক আছে? আচ্ছা যাও, আমরা আসি। তো অংশীদারের ইংলিশ কি? অংশীদারের ইংরেজি হলো আমাদের পার্টনারশিপ। কি? পার্টনারশিপ। ইতে ইকুইটি, পার্টনারশিপ ইকুইটি। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে হবে এ ইকুয়াল টু এল প্লাস পিই। এরপরে আসি আমরা, এসি দিচ্ছেন কেন স্যার? এসি মানে শেয়ার হোল্ডার ইকুইটি, শেয়ার হোল্ডার ইকুইটি। শেয়ার হোল্ডার কি? আমাদের যৌথ মূলধনী কোম্পানি শুনে থাকবা। আমাদের দুই ধরনের কোম্পানি আছে, বড় ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় কোম্পানি। আমাদের 2 থেকে 50 জন কর্মী থাকলে আমাদের বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কত? 7 থেকে শেয়ার সংখ্যা দ্বারা সীমিত। এই ধরনের আলোচনা আমি এখন আসবে না, তোমাদের বোঝানোর জন্য বললাম। ওরকম শেয়ারের ক্ষেত্রে আমাদের কি? এসই মানে শেয়ার হোল্ডার ইকুইটি। এখন তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইতে আমাদের এ সমান এল প্লাস ও ই আছে, বাকি দুইটা পাবা না। বাকি দুইটা তোমরা ইন্টারমিডিয়েট এবং অনার্স লেভেলে পাবা। যা হোক, আমাদের আজকের বিষয় হচ্ছে কি? এ সমান এল প্লাস ও ই। আচ্ছা, এইখানে আমরা 3টা উপাদান পেলাম। কয়টা উপাদান? 3টা। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। স্যার সম্পদ কি? সম্পদ বলতে ওই সমস্ত জিনিস বোঝায় যেগুলো তোমার আছে, যেগুলো তোমার আছে এবং যেগুলো তুমি অন্যের কাছে পাবা, এবং যেগুলো দিয়ে তোমার মুনাফা অর্জনে সহায়তা করে, এগুলা কি? তোমার সম্পদ। যেমন ধরো আসবাবপত্র। আসবাবপত্র কি? কাঠের যত জিনিস আছে, যেগুলো আমরা বলি ইংলিশে ফার্নিচার, এগুলা কি? আমাদের সম্পদ। এই আসবাবপত্র কি? আমাদের বছর পর বছর থাকে, এগুলো আমাদের সম্পদ। এবং তোমার কাছে আছে নগদ টাকা, এটাও তোমার সম্পদ, কারণ এটা তোমার মুনাফা অর্জনে সহায়তা করবে। তুমি একজনের কাছে টাকা পাও, এটাও তোমার জন্য সম্পদ। এটাকে বলা হয় দেনাদার। কি বলা হয়? দেনাদার। তার মানে কি বুঝলাম? সম্পদ মানে কি? যা তোমার আছে অথবা তুমি অন্যের কাছে পাবা এবং যা তোমার বছর পর বছর থাকে, এগুলাকে কি বলা হবে? সম্পদ। ওকে, দেন দায় কি? দায় হলো ওই সমস্ত জিনিস যেগুলো তোমার দিয়ে দিতে হবে, যেগুলো তোমার কি করতে হবে? দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে মানে কি? তোমার কাছে পায়, ওগুলো দিয়ে দিতে হবে। যেমন আমি বাকিতে পণ্য ক্রয় করলাম, এখন দোকানদার আমার কাছে টাকা পাবে, এই টাকাগুলো কি আমার জন্য? দায়। এই টাকাগুলো কি? দায়। কেউ যদি আমার কাছে টাকা পায়, এটাকে বলা হয় পাওনাদার। কি বলা হয়? যে টাকা পায় তাকে কি বলা হয়? পাওনাদার বা পরদেয় হিসাব। কি হিসাব? পরদেয়। পরদেয়, পরদেয় মানে কি? দিতে হবে। এবার আসি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে মালিকের অধিকার। মালিকানা সত্ত্ব মানে কি? মালিকের অধিকার। আমাদের হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান এবং মালিক, প্রতিষ্ঠান এবং মালিক, প্রতিষ্ঠান এবং মালিক দুজন আলাদা। আমরা হিসাব করি কার? আমরা প্রতিষ্ঠান হিসাব করি। এবং তুমি যে অঙ্ক করতেছো, তুমি কি? আমি ওই প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক। এই প্রতিষ্ঠানের সমস্ত হিসাব আমার কাছে। তো ওই হিসাব করে আমাকে নিজেকে প্রতিষ্ঠান ভাবতে হবে। আমাকে কি ভাবতে হবে? প্রতিষ্ঠান। মালিক কি?
আলাদা বিষয়, সে আলাদা। এখন মালিক প্রতিষ্ঠানে কত টাকা দিল, কত টাকা পাবে, এই সমস্ত হিসাবকে কি বলা হয়? মালিকানা সত্য। আচ্ছা, এখানে একটা সিক্রেট বলে দেই, আমাদের বইতে উল্লেখ নাই কিন্তু সিক্রেটটা আমরা জানি না। বইতে দেখবা যে বহির্দায় লেখা আছে কিন্তু আন্তর্দায় সম্পর্কে লেখা নাই। এখন দেখো, দায় আমাদের দুই ধরনের। দায় আমাদের কত ধরনের? দুই ধরনের। আমাদের মাথায় রাখবা, দায় এবং মালিকানা সত্য এই দুইটাকেই দায় বলে। এই দুইটাকে কি বলে? দায়। দায় দুই ধরনের, একটা আন্তর্দায় আর একটা বহির্দায়। আন্তর্দায় আর কি? বহির্দায়। আন্তর্দায় আর বহির্দায়। আন্তর্দায় কি? আন্ত মানে কি বোঝায়? ভেতরে। আন্ত মানে কি? ভেতরে। এখন ভেতরের কোন পক্ষ যদি টাকা পায়, ভেতরের কোন পক্ষ যদি তোমার প্রতিষ্ঠানের নিকট টাকা পায়, এটাকে বলা হবে আন্তর্দায়। এখন আন্তর্দায় কি? যদি ভিতর মানুষটা কি? মালিক অবশ্যই। এখন মালিক যদি প্রতিষ্ঠানে যে টাকা পায় এটাকে বলা হয় আন্তর্দায়। তার মানে আমরা বুঝলাম মালিকানা সত্ত্বের আরেক নাম আন্তর্দায়। মালিকানা সত্ত্বের আরেক নাম কি? আন্তর্দায়। আন্তর্দায়। আচ্ছা, এখন এই মালিকানা সত্যবাদে যেটাকে আমরা দায় বলি এটা হচ্ছে বহির্দায়। কি দায়? বহির্দায়। আচ্ছা, আন্তর্দায়, বহির্দায়। এবার খেয়াল করো, আমরা সম্পদ চিনলাম, দায় চিনলাম, মালিকানা সত্য চিনলাম। এখন মালিক যে প্রতিষ্ঠানে কত টাকা পাবে, মালিক যে প্রতিষ্ঠানে কত টাকা পাবে এটা তুমি কিভাবে হিসাব করবা? এই কারণে আমাদের মালিকানা সত্যের সূত্র জানতে হবে। মালিকানা সত্যের সূত্র জানতে হবে। এখন মালিকানা সত্যের সূত্র কি? মাথায় রাখবে, মালিকানা সত্যের আরেক নাম শতাধিকার। মালিকানা সত্যের আরেক নাম কি? শতাধিকার। কথা বললে কিরকম যেন ভিতর থেকে অনেক কথা চলে আসে, একটার পর একটা বের হইতেই থাকে। আচ্ছা, তবু আমরা শিখতে থাকি। আচ্ছা, মালিকানা সত্য মানে কি? মালিক কত টাকা পাবে এটা কিভাবে হিসাব করবা তুমি? মালিক প্রতিষ্ঠানে প্রথমে কত টাকা দিল এটাকে বলা হয় মূলধন। মালিককে টাকা দিলে যে মূলধন বলা হবে এমন না। মালিক যা কিছু দিবে এটাই কি? মূলধন। মালিক যদি কোনো পণ্য কিনে দেয় এটাও কি? মূলধন। একটা আসবাবপত্র কিনে দিবে এটাও মূলধন। একটা কম্পিউটার কিনে দিবে এটাও কি? মূলধন। আচ্ছা, মালিক প্রতিষ্ঠানে কত টাকা দিল এটা হচ্ছে ধরো মূলধন। এটার সাথে প্রতিষ্ঠানে কোনো টাকা আসলে এটাকে হচ্ছে আয়। এটা কি হবে? যোগ হবে। এবং যদি টাকা চলে যায় এটা কি? ব্যয়। ব্যয়টা কি হবে? বিয়োগ হবে। বিয়োগ উত্তোলন। উত্তোলন মানে মালিক টাকা নিয়ে যাবে। উত্তোলন মানে কি? মালিক টাকা নিয়ে যাবে। তার মানে কি, ধর আমরা কমন সেন্স দিয়ে যদি ভাবি যে মালিকানা সত্য মানে মালিক কত টাকা পাবে, এটা কিভাবে বের করবো? ধরো মালিক প্রতিষ্ঠানে 10,000 টাকা দিল। কত হাজার টাকা? 10,000 টাকা দিল। এটার সাথে ধরো এই বছরে আমরা কোন সুবিধা প্রদানের মাধ্যমে মানে আমাদের আয় হয়েছে ধরো 5,000 টাকা। কয় টাকা? 5,000 টাকা। এখন তার মানে কি মালিক পাবে কত হাজার? 15,000 টাকা। কিন্তু ডিরেক্ট 15,000 টাকা পাবে না। কারণ কি? এই যে আমরা 5,000 টাকা অর্জন করছি এই কারণে তো আমাদের টাকা খরচ করতে হয়েছে। এই কারণে ধরো মনে করো যে 3,000 টাকা খরচ করেছে। এখন তার মানে মালিক পাবে কত? 10 আর 5 15 থেকে 3,000 গেলে 12,000 টাকা। এরপরে দেখলা সারা বছর হিসেব করে যে মালিক ধরো আরো 6,000 টাকা এর আগে নিয়ে গেছিল। মালিক টাকা নিলে কি বলা হয়? উত্তোলন। এখন দেখো কত টাকা রইলো এখানে? 12,000। 12,000 থেকে 6,000 গেল কত থাকে আমাদের? 6,000 টাকা। তার মানে মালিক প্রতিষ্ঠানে এখন 6,000 টাকা পাবে। এটা হচ্ছে কি? মালিকানা সত্য। এখন এই সম্পর্কে একটু আলোচনা করি। মূলধন মানে মালিক কোনো কিছু দিলে মূলধন। প্রতিষ্ঠানে আমরা যদি কোনো সুবিধা প্রদান করি কাউকে, যেমন কারো কোনো কাজ করে দিলাম, কমিশন পেলাম, বিক্রয় করলাম, এইগুলোর মাধ্যমে কোনো টাকা আসলে এটাকে কি বলা হয়? আয়। এখন কোনো কারণে সুবিধা, আমি যদি সুবিধা গ্রহণ করি এ কারণে টাকা যদি চলে যায় এটা হচ্ছে ব্যয়। যেমন ধরো তুমি কি করলা? কাউকে ভাড়া দিলা, বেতন দিলা, এগুলো কি দিয়ে দিলা, এটাই কি? তোমার ব্যয়। এই কারণে কি? টাকা কমে যাবে, এই কারণে মাইনাস। এবং মালিক যদি কোনো টাকা নিয়ে যায় বা কোনো কিছু নেয় এটা হচ্ছে কি? আমাদের উত্তোলন। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য। এবং মালিকানা সত্যের ভিতরে কি পেলাম? যে মালিকানা সত্যের ভিতরে পেলাম মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। মোট কথা মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এখান থেকে একটা এমসিকিউ আসবে, 100% বোর্ডে আসবে। সেটা হলো মালিকানা সত্যের উপাদান কয়টি? মালিকানা সত্যের উপাদান কয়টি? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন মালিকানা সত্যকে বৃদ্ধি করায় কে কে? মালিকানা সত্যকে বৃদ্ধি করায় মূলধন আর আয়। এবং প্রশ্ন আসবে মালিকানা সত্যকে হ্রাস করে কে কে? ব্যয় এবং উত্তোলন। আচ্ছা, এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে তুমি দেখতে পাবা যে প্রতিষ্ঠানে আমাদের সবচেয়ে বেশি কোন জিনিসগুলো হয়?
সম্পদ অহরহ হয়, দায় হয়, মালিকানা সত্ত্ব হয়। এবং মালিকানা সত্ত্বের ভিতরে আমাদের আয় আর ব্যয়গুলো একটু বেশি ঘটে, কিন্তু মূলধন এবং উত্তোলন গুলো কম ঘটে। যেমন ধরো মূলধন মানে মালিক টাকা দিলে মূলধন, মালিক কি বছরে একবার টাকা দেয় আর সারা জীবন না দিলেও চলে বা দরকার পড়লে দেয়, আর উত্তোলন মাঝে মাঝে নেয়। এই কারণে এগুলা বেশি ঘটে না। আমাদের সবচেয়ে বেশি ঘটে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এই কারণে আমাদের হিসাবের শ্রেণী বের হয়েছে, যে হিসাবের শ্রেণী 5 প্রকার। হিসাবের শ্রেণী কত প্রকার? 5 প্রকার। হিসাবের শ্রেণী 5 প্রকার। 5 প্রকার। আচ্ছা, হিসাবের শ্রেণী 5 প্রকার কি কি? আমাদের হিসাবের শ্রেণী 5 প্রকার, এই যে সম্পদ, তুমি আমি যেভাবে লিখি এভাবে উঠাবা। সম্পদ ব্যয়, তারপরে আয়, দায়, মালিকানা সত্ত্ব। আচ্ছা, আমরা হিসাবের শ্রেণী কত প্রকার পেলাম? 5 প্রকার। আমাদের একটি প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে এমন উপর ডিপেন্ড করে আমাদের হিসাবের শ্রেণী বানানো হয়েছে, সেটা কয় প্রকার? 5 প্রকার। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। স্যার এটা কি পূর্বে থেকে? না, এটা আমাদের আধুনিক নিয়মে। আমাদের পূর্বের নিয়ম ছিল 3 ধরনের হিসাবের শ্রেণী ছিল। কয় ধরনের? 3 ধরনের। সম্পত্তিবাচক, ব্যক্তিবাচক এবং নামিক হিসাব ছিল। সম্পত্তিবাচক, ব্যক্তিবাচক, নামিক হিসাব ছিল। এগুলো মোটামুটি আরো 12 বছর পূর্বে ছিল, 12 বছর পূর্বে। তারপরে আমাদের বাংলাদেশে পাঠ্যক্রমে এই হিসাবের শ্রেণী 5 প্রকার আসছে। আচ্ছা, যাই হোক, দেখো আমাদের হিসাবের শ্রেণী 5 প্রকার। এর মধ্যে সম্পদ আর ব্যয় এই দুইটা একসাথে মনে রাখবা, এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলো আবার একসাথে মাথায় রাখবা। এখন এইখানে দেখো সম্পদ আর ব্যয় এগুলা বৃদ্ধি পেলে কি পেলে? এগুলা বৃদ্ধি পেলে ডেবিট হবে। কি হবে? ডেবিট হবে। এগুলা বৃদ্ধি পেলে ডেবিট হবে। আর এগুলো হ্রাস পেলে, এগুলো হ্রাস মানে কি? কমলে। বৃদ্ধি মানে বাড়বে, হ্রাস মানে কি? কমবে। হ্রাস পেলে কি? ক্রেডিট হবে। আচ্ছা, অনেকের মাথায় ঘুরপাক আছে, স্যার ডেবিট কি, ক্রেডিট কি? আচ্ছা, এগুলো আমি বলতেছি। এবার দেখো আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব। আয়, দায়, মালিকানা সত্ত্ব এগুলা যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। কি হবে? ক্রেডিট হবে। আচ্ছা, এবং এগুলা যদি হ্রাস পায় মানে কমলে হবে ডেবিট। আচ্ছা, এগুলা স্যার মনে রাখবো কিভাবে? সে ট্রিক্সও দেখাবো। এবং এখানে প্রথমত আমরা আসি, ডেবিট ক্রেডিট কি? আসলে ডেবিট ক্রেডিটের কোনো মানেই নাই। পেজ নাম্বার 9ম 10ম শ্রেণীর 51-তে পাবা যে ডেবিট দ্বারা হিসাবের বাম দিককে প্রকাশ করে। ডেবিট দ্বারা হিসাবের কি বোঝায়? বাম দিক, এবং ক্রেডিট দ্বারা ডান দিক, এরকম বোঝায়। এটা জাস্ট একটা সাংকেতিক চিহ্ন, এটা নির্দিষ্ট কোনো মানে নাই। যেমন ধরো আমার নাম নুরুল আমিন, আমার নামের একটা সুন্দর একটা অর্থ আছে, কিন্তু এটার কোনো মানে নাই। এটা দ্বারা বোঝায় আমাকে একটা ডাক দিবে। তেমনি এই যেগুলো বাড়লে ডেবিট হবে, ডেবিট একটা কি? ডাক দেওয়ার একটা নিয়ম, এতটুকুই। তার মানে ডেবিট দ্বারা কি বোঝায়? হিসাবের বাম পাশ, ক্রেডিট দ্বারা হিসাবের ডান পাশ। এটা দ্বারা এইখানে ডেবিট ক্রেডিট কোনো ব্যাখ্যা নাই। এই যে হিসাব, এখানে পেজ নাম্বার 51-তে একটা এমসিকিউ পাবা, অবশ্যই নোট করে রাখো, যে হিসাবের বাম দিকে ডেবিট এবং ডান দিকে ক্রেডিট বলা হয়। এটা হিসাব বিজ্ঞানের একটি রীতি। এটা এমসিকিউতে আসবে, মাথায় রাখো। হিসাব বিজ্ঞানের বাম দিকে ডেবিট এবং ডান দিকে ক্রেডিট বলা হয়। এটা কি? এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের একটি রীতি। আচ্ছা, এবার স্যার এগুলো কেমনে মাথায় রাখবো? এগুলোর জন্য দুইটা কবিতা আছে। কবিতা বলতে ছন্দ। একটা মাথা রাখবা, সব বাড়লে ডেবিট, সব বাড়লে মানে বৃদ্ধি পেলে ডেবিট। সব কি স্যার? সতে সম্পদ, বতে ব্যয়। তুমি এত কিছু মাথা লাগবে না, তুমি মাথা রাখবা সব বাড়লে ডেবিট। সব মানে কি? সতে সম্পদ আর বতে ব্যয়। এই দুইটা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এভাবে মাথা রাখবা, সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আবার কি? ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে স্যার এটা কিভাবে মাথা রাখবো? অনেকেই ধরে ফেলেছো, এটা আদম হিসেবে মাথা রাখবা। আদম আলাইহিস সালাম ছিল কি? আমাদের আদি পিতা, আমাদের প্রথম নবী। আচ্ছা, দেখো আদম, আতে কি? আয়, দতে দায়, মতে মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের মাথা রাখবা সব
আদম, সব বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, আদম বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। তার মানে কি আমরা ডেবিট ক্রেডিট কিন্তু আমরা জানতে পারলাম। এখন দেখো আমাদের কাজ কি স্যার? এখন আমাদের কাজ হলো তোমরা নবম দশম শ্রেণীর বইয়ের পেজ নাম্বার 51 তে যাবা, পেজ নাম্বার 51 তে, পেজ নাম্বার 51। সরি, একটু আগে আমি ডেবিট ক্রেডিটের একটা ব্যাখ্যা দিয়েছিলাম, ওটা পেজ নাম্বার 53, ওটা পেজ নাম্বার 53। আমরা এখন যাব পেজ নাম্বার 51, পেজ নাম্বার 51। এই যে যে হিসাবে শ্রেণী 5টা দিছি, এখানে আমাদের যত ধরনের হিসাব আছে, আমরা হিসাব বিজ্ঞানে বইতে আমরা নবম দশম একাদশ দ্বাদশ বা অনার্স লেভেলের যত কিছু দেখি সবগুলো এই 5টা শ্রেণীর মধ্যেই লিপিবদ্ধ আছে। এখন বলতে পারে অনেকে যারা অনার্স লেভেলে দেখতেছে বা ইন্টারমিডিয়েট লেভেলে, স্যার এগুলোর বাইরে তো আছে। হ্যাঁ আছে, এগুলা বিপরীতটা আছে। যেমন ধরো আমাদের বিপরীত সম্পদ আছে, বিপরীত ব্যয় আছে, বিপরীত আয় আছে, বিপরীত দায় আছে। তো এইগুলো আমি ব্যাখ্যা করে দেব পরে, কিন্তু মূলত হিসাবে শ্রেণী এই 5 প্রকারই। আচ্ছা, এবার পেজ নাম্বার 51 তে যাই। পেজ নাম্বার 51 তে তুমি পাবা প্রথমত মূলধন হিসাব লেখা আছে। তো তার সাইডে লেখা আছে দেখো মূলধন মালিকানা সত্ত্বের হিসাব। কোন শ্রেণীর হিসাব? মূলধন মালিকানা সত্ত্বের হিসাব। কারণ একটু আগে আমরা পড়াইছি মালিকানা সত্ত্বের সূত্র কি? মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তো আয় আর ব্যয় বের করে ফেলছি, ওইখানে আছে কি মূলধন আর কি উত্তোলন। তার মানে কি মূলধন 1 নম্বর হিসাব মূলধন, এটা মালিকানা সত্ত্বের হিসাব। 2 নম্বর আছে উত্তোলন, এটাও কি মালিকানা সত্ত্বের হিসাব। এখন দেখো আমাদের মূলধন আর উত্তোলন দুইটা কি পেলাম? মালিকানা সত্ত্বের হিসাব। তারপরে দেখো 3 নম্বর এন্ট্রিতে আছে আমাদের নগদান হিসাব। কি হিসাব আছে আমাদের? নগদান হিসাব। নগদান মানে নগদ টাকা, নগদান মানে কি নগদ টাকা। নগদ টাকা কি তোমার জন্য সম্পদ। 4 নম্বর দেখো ব্যাংক হিসাব। কি হিসাব? ব্যাংক হিসাব। ব্যাংক কোন শ্রেণীর হিসাব? সম্পদ। ব্যাংক কোন শ্রেণীর হিসাব? সম্পদ। কেন? ব্যাংকে যে টাকা সেটা দিয়ে তুমি চাইলে কি তুমি মুনাফা অর্জন করতে পারো, এটা তোমার জন্য কি সম্পদ। আচ্ছা দেখো ক্রয়, ক্রয় কোন শ্রেণীর হিসাব? ক্রয় কোন শ্রেণীর হিসাব? ক্রয় করলে তোমার কি হবে? টাকা চলে যাবে। ক্রয় করলে কি ক্রয়ের বিনিময়ে তুমি কি তাকে টাকা প্রদান করবা, এটা কি এক ধরনের ব্যয়, এটা কি ব্যয়। তাহলে কি কি বুঝলাম আমরা? তাহলে বুঝলাম আমরা ক্রয় কোন শ্রেণীর হিসাব? ব্যয়। ঠিক একইভাবে দেখো বিক্রয়। বিক্রয় করলে কি হবে? তুমি কারো কাছে পণ্য বিক্রি করলা, এর মাধ্যমে কি তুমি টাকা উপার্জন করতে পারতেছো, এটা কি তোমার জন্য আয়, এটা কি তোমার জন্য আয়। ক্রয় পাইলাম আমরা কি? ক্রয় পেলাম আমরা ব্যয়, এবং বিক্রয় পেলাম কি আমরা আয়। বিক্রয় কোন শ্রেণীর হিসাব? আয় শ্রেণীর হিসাব। আমাদের যতগুলা লেনদেন দেখবা সবকিছুই কি এই 5টা, যেমন ধরো সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্বের মধ্যেই যাবে। একটু আগে মাত্র বলছি আমরা যে এই যে মালিকানা সত্ত্বের হিসাব, এইটার মধ্যে একমাত্র মূলধন আর উত্তোলনই যায়, মূলধন আর কি উত্তোলনে যায়, আর বাকি সবকিছু এই 4টার মধ্যে যায়। এখন দেখো আমাদের ক্রয় পেলাম, বিক্রয় পেলাম, এরপর আসি আমাদের আসবাবপত্র হিসাব। কি হিসাব? আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব। এখন আসবাবপত্র কি? আসবাবপত্র মানে কাঠের জিনিসপত্র। আসবাবপত্র মানে কি? কাঠের জিনিসপত্র। যেমন ধরো চেয়ার, টেবিল, তারপর ফাইল ক্যাবিনেট, শোকেস, আলমারি, এই ধরনের কাঠের যত জিনিসপত্র আছে সবকিছুকে কি বলা হয়? আসবাবপত্র। ইংলিশে কি বলা হয়? ফার্নিচার। ইংলিশে কি বলা হয়? ফার্নিচার। এখন দেখো এগুলো বছর পর বছর থাকে, তাই কি হবে? এটা আসবাবপত্র সম্পদ হবে। আসবাবপত্র কি হবে? সম্পদ হবে, সম্পদ। এগুলো সব পেজ নাম্বার 51 তে পাবা। পেজ নাম্বার 51 তে এখানে 31টা হিসাব আছে। এগুলো ছাড়া তুমি জাবেদা করতে পারতেছো না, আর জাবেদা ছাড়া তুমি এই পুরো বইয়ের কিছুই করতে পারতেছো না, এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা তারপরে দেখো আসবাবপত্র পরে আছে আমাদের যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি তো এগুলো বছর পর বছর থাকে, তাই কি হবে? এগুলা সম্পদ। এগুলা কি সম্পদ। যন্ত্রপাতি কি সম্পদ। আচ্ছা একটু আগে আমি বলেছিলাম নগদ টাকাও সম্পদ, ব্যাংকের টাকাও কি সম্পদ। নগদ টাকাও সম্পদ, ব্যাংকের টাকাও কি হবে? সম্পদ হবে। আচ্ছা তেমনি আমাদের আসবাবপত্র সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, কিন্তু একটু পার্থক্য আছে। আসবাবপত্র আর যন্ত্রপাতি এগুলো বছর পর বছর থাকে, এগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ। কি সম্পদ? স্থায়ী সম্পদ। কিন্তু নগদ টাকা, ব্যাংকের টাকা হচ্ছে কি আমাদের চলতি সম্পদ। কারণ কি? চলতি সম্পদের মেয়াদ কম, মানে এই আছে এই নাই, চলে যাবে। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো আমাদের তারপরে খেয়াল করো আমাদের ক্রয় ফেরত হিসাব। কি হিসাব? ক্রয় ফেরত। এখন অনেকে মনে করতে পারো এখানে একটা ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণাটা কি? যে ক্রয় হিসাব তো আমাদের ব্যয়, ক্রয় হিসাব কি আমাদের ব্যয়, তাহলে ক্রয় ফেরত তো আয় হবে। ব্যাপারটা এরকম না।
তো ক্রয় করলেও কি ব্যয়, ক্রয় ফেরতও কি হবে আমাদের ব্যয়, ক্রয় ফেরতও কি হবে ব্যয়। তাহলে স্যার কিভাবে ব্যয়? যেমন ধরো যখন তুমি ক্রয় করেছিলা তোমার টাকা চলে গেছিল, এটা কি তোমার জন্য ব্যয়। এখন তোমার টাকা চলে গেলে কি এটা ব্যয় বাড়ছিল না কম ছিল? অবশ্যই ব্যয় বৃদ্ধি পেয়েছিল। কিন্তু যখন ক্রয় ফেরত দিলা তখন কি তোমার ব্যয় কমেছিল, ব্যয় কি করছিল? কমেছিল। মানে কি ক্রয় করলে ব্যয় বাড়বে, আমাদের ক্রয় ফেরত দিলে কি ব্যয় কমে, মানে দুটাই কি ব্যয়। ক্রয় করলে ব্যয় বাড়ে, আমাদের ক্রয় ফেরত হলে কি ব্যয়টা কমে, আয় হয় না। আচ্ছা তাহলে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। যেমন ধরো তুমি ক্রয় করলা 500 টাকার, কয় টাকা? 500 টাকার ক্রয় করলা, 500 টাকার পণ্য ক্রয় করলা। এর মধ্যে তুমি যখন 500 টাকা ক্রয় করলা তার মানে তোমার ব্যয় কয় টাকা? ব্যয় 500 টাকা। এর মধ্যে তুমি ফেরত দিলা 200 টাকার পণ্য, ক্রয় ফেরত দিলা কয় টাকার পণ্য? 200 টাকার পণ্য। তার মানে এখন তোমার ব্যয় আছে কয় টাকা? এখন তোমার ব্যয় আছে 300। তার মানে আগে ব্যয় বাড়ছিল 500 টাকা, এখন ব্যয় আছে 300। তার মানে কি ব্যয় কি করলো? কমলো। তার মানে কি ক্রয় ফেরতের মাধ্যমে ব্যয় কমে। ব্যাখ্যার মধ্যে লেখা আছে, ব্যাখ্যার মধ্যে দেখো ক্রয় ফেরতের পাশে ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে এটি ব্যয় হ্রাস করে, এটি ব্যয় হ্রাস করে। ঠিক একইভাবে আমাদের যদি আমরা হিসাব করি বিক্রয় নিয়ে, বিক্রয় কোন শ্রেণীর হিসাব? বিক্রয় আয়, বিক্রয় কি আয়। কিন্তু বিক্রয় ফেরত করলে কি আমাদের আয় হবে, ব্যয় আর হবে না। এটি কি হবে? আয় হ্রাস করবে, আয় হ্রাস করবে মানে আয় কমাবে, আয় কি করবে? কমাবে। আচ্ছা তারপর দেখো আমাদের নতুন একটা টপিক, সেটা হলো দেনাদার পাওনাদার। দেনাদার আর কি পাওনাদার, দেনাদার আর কি পাওনাদার। আচ্ছা দেনাদার মানে কি? দেনাদার মানে তুমি যদি কারো কাছে টাকা পাও এটাকে বলা হবে, তাকে বলা হবে কি দেনাদার। এটা তোমার জন্য সম্পদ, এটা কি তোমার জন্য সম্পদ। তুমি যদি কারো কাছে টাকা পাও এটাকে কি বলা হবে? সম্পদ। দেনাদার কি? সম্পদ। দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব। কি হিসাব? প্রাপ্য হিসাব। দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব। এই মনে করো, মনে রাখতে হবে এটা, যে দেনাদারের আরেক নাম প্রাপ্য হিসাব। এটা কি তোমার জন্য সম্পদ, এটা কি তোমার জন্য সম্পদ, খেয়াল করো। তারপরে আছে কি পাওনাদার। পাওনাদার কি? আমার কাছে কেউ যদি কোনো কিছু পায়, টাকা পায়, তাহলে এটা কি বলা হবে? পাওনাদার। এখন আমার কাছে যদি টাকা পায় পাওনাদার। এটার আরেক নাম পরদেয় হিসাব। কি হিসাব? পরদেয় হিসাব, পরদেয় হিসাব। এটা কোন শ্রেণীর হিসাব? এই যে এইগুলোর মধ্যে হবে। এটা কোন শ্রেণীর হিসাব? দায়। মানে এটা কি করতে হবে? আমার দিয়ে দিতে হবে, দায়। দেনাদার মানে আমি টাকা পাবো, আমি টাকা পাইলে সম্পদ। পাওনাদার মানে আমার কাছে টাকা পাইবো, এই টাকাটা আমার দিয়ে দিতে হবে, এটা কি? দায়। এগুলো মনে রাখতে হবে। এখন একটা শর্টকাট বলি, যখন তুমি প্রাপ্য দেখবা, যেখানেই তুমি প্রাপ্য দিবা, প্রাপ্য মানে আমি পাবো, প্রাপ্য মানে কি আমি পাবো, তুমি যেখানে কি প্রাপ্য দেখবা এটা কি হবে? সম্পদ হবে। এটা কি হবে? সম্পদ হবে। ঠিক একইভাবে পরদেয় মানে কি? যেটা আমার দেই না এখনো দিয়ে দিতে হবে, এই পরদেয় দেখবা এটা কি তোমার জন্য কি হবে? দায় হবে। পরদেয় থাকলে কি হবে? দায় হবে। পরদেয় থাকলে কি হবে? দায় হবে। স্যার তাহলে উদাহরণ দেন। উদাহরণ দিতেছি, আমাদের প্রাপ্য বিল পাবা, আবার প্রাপ্য নোটও পাবা। প্রাপ্য বিল পাবা, প্রাপ্য নোট পাবা। এই দুইটাই কি? আমি কি বলছি যে প্রাপ্য থাকলেই সম্পদ, প্রাপ্য থাকলে কি সম্পদ, এই দুইটাই সম্পদ। এখন স্যার এই দুইটা সম্পর্কে একটু ব্যাখ্যা দেন, এই দুইটা সম্পর্কে একটু ব্যাখ্যা দেন। বিল কি? বিল হয়েছে, ধরো তুমি রেস্টুরেন্টে খেতে গেলা, খাবার শেষে ওয়েটার তোমার জন্য কি একটা স্লিপ নিয়ে আসবে যার মধ্যে টাকা লেখা আছে, ওটাকে কি বলা হয়? বিল। তো আমাদের সাধারণত রেস্টুরেন্টে তো আমরা যাইতেছি না, আমরা আমাদের প্রতিষ্ঠানে হিসাব করছি। প্রতিষ্ঠানে যদি কোনো দলিলে লেখা থাকে আমি কারো কাছে 10,000 টাকা পাই, ওইটাকে কি বলা হবে? বিল। এন্ড এই বিলের টাকাটা যদি আমি পাই তাহলে এটা কি বিল? প্রাপ্য বিল। আমি যদি এই বিলের টাকাটা পাই আমি কি বলবো? প্রাপ্য বিল। আর এই বিলের টাকাটা যদি আমার কাছে পাই এটা কি? এই বিলটা আমার দিয়ে দিতে হবে, তাই এটা কি আমাদের পূর্দায় বিল। আচ্ছা বিল আর প্রাপ্য নোট একদম মোটামুটি সিমিলার, কিন্তু প্রাপ্য নোট যেটা নোটের মধ্যে লেখা থাকে যে আমি টাকা পাবো 10,000, এটা 1 মাসের মধ্যে ফেরত দিতে হবে, তুমি যদি 5 দিনের মধ্যে ফেরত দাও তাহলে বাট্টা পাবা, এরকম বিস্তারিত লেখা থাকে। বিলের ভিতরে অত বিস্তারিত লেখা থাকে না, বিলের ভিতরে জাস্ট টাকার অ্যামাউন্টটা থাকে, কিন্তু নোটের মধ্যে কি থাকে? আমাদের সম্পূর্ণ বিস্তারিত থাকে যে আমি তোমার কাছে এত টাকা পাবো, ধরো আমি তোমার কাছে 5,000 টাকা পাবো, এখন এই টাকাটা তুমি কি 30 দিনের মধ্যে দিতেই হবে, এবং কি
তুমি যদি 5 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করো তাহলে তোমাকে 5% বা 2% এরকম ছাড় দিব, এরকম সমস্ত বিস্তারিত কিছু লেখা থাকে। এই নোট যদি ব্যাংকে নিয়ে যাও, ব্যাংক থেকে তোমাকে টাকা প্রদান করবে অনেক সময়। আচ্ছা, এই প্রাপ্য বিল, প্রাপ্য নোট, এই দুইটাই কি তোমার জন্য সম্পদ। ঠিক একইভাবে পর্দায় থাকলে কি দায়, পর্দায় থাকলে কি দায়, পর্দায় বিল, পর্দায় বিল মানে পর্দায় লেখা থাকলে দায়, পর্দায় বিল, পর্দায় বিল এবং কি পর্দায় নোট, পর্দায় নোট, পর্দায় নোট, এই দুইটাই কি তোমার জন্য দায়, এই দুইটাই দায়, খেয়াল রাখতে হবে। প্রাপ্য থাকলে সম্পদ, পর্দায় থাকলে কি দায়, এটা একটা শর্টকাট টেকনিক, মাথায় রাখবা। আচ্ছা, খেয়াল করো, তারপরে খেয়াল করো, তারপরে খেয়াল করো, দেখো আমাদের মজুদ পণ্য বলতে একটা কথা আছে, মজুদ পণ্য, মজুদ পণ্য, মজুদ পণ্য। আচ্ছা, মজুদ পণ্য কি, তুমি যে পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করো এটাকে তোমার বলা হয় পণ্য। আচ্ছা, এটা যদি থাইকে যায় তাহলে এটাকে কি বলা যাবে, মজুদ পণ্য। যেমন ধরো আমার কিসের দোকান, আমার কাপড়ের দোকান, এই মুহূর্তে আমার কাপড়গুলো কি আমার মজুদ পণ্য। এখন এই মুহূর্তে মজুদ পণ্য আছে, ঠিক আছে, কিন্তু এই মজুদ পণ্য আমরা সাধারণত হিসাব করি কি বছরের শুরুতে এবং শেষে, বছরের শুরুতে এবং কি শেষে। বছরের শুরুতে যে মজুদটা থাকে, মানে যে কাপড়গুলো আমার রয়ে গেছে, এগুলোকে বলা হবে আমার প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মানে কি শুরু, প্রারম্ভিক মানে কি শুরু, বছরের শুরুকে বলা হয় প্রারম্ভিক। আচ্ছা, প্রারম্ভিক মজুদ পণ্য। এবং বছরের শেষে, এবং বছরের শেষে কি মজুদ পণ্য থেকে যাবে না, সব সময় কি সব কাপড় বিক্রি হয়ে যাবে না, বছরের শেষে যদি আমাদের পণ্য রয়ে যায় তাহলে এটাকে কি বলা যাবে, সমাপনী মজুদ পণ্য। কি সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, এখন খেয়াল করো, এখন খেয়াল করো আমাদের এইখানে প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, দুইটা মজুদ পণ্য। তাহলে স্যার শুধু মজুদ কি, শুধু মজুদ মানে সমাপনী মজুদ, শুধু মজুদ মানে কি সমাপনী মজুদ, শুধু মজুদ মানে কি সমাপনী মজুদ পণ্য, মানে বছরের শেষের মজুদ পণ্য বলা হয়। আর বছরের শেষে যেই মজুদ পণ্যটা থাকে এটা তোমার জন্য কি সম্পদ, এটা তোমার জন্য কি সম্পদ, সম্পদ। কারণ কি ওইগুলো তোমার আছে, কোনো কিছু তোমার থাকে, এগুলো কি তোমার জন্য সম্পদ, তাহলে সমাপনী মজুদ সম্পদ। তাহলে কি স্যার প্রারম্ভিক মজুদ কি সম্পদ? জি না, প্রারম্ভিক মজুদ সম্পদ না। কারণ কি প্রারম্ভিক মজুদ পণ্যকে বিক্রি করা হয়, প্রারম্ভিক মজুদের কি বলা করা হয়, বিক্রয় করা হয় এবং ক্রয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়। মানে আমাদের এই প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় অন্তর্ভুক্ত করে সমন্বিত ক্রয় বের করা হয়। এই কারণে কি ক্রয় কি ব্যয়, তাই প্রারম্ভিক মজুদকেও ব্যয় বলা হয়, প্রারম্ভিক মজুদকেও কি বলা হয়, ব্যয়। আচ্ছা, আরেকটু বিস্তারিত বলি, আমাদের সমন্বিত ক্রয় বলতে একটা কথা আছে, সমন্বিত ক্রয় মানে ক্রয়গুলো একত্রিতকরণ, সমন্বিত ক্রয়। এটা সূত্র কি, আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয়, নিট ক্রয়, নিট ক্রয় এবং বিয়োগ সমাপনী মজুদ, বিয়োগ সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, এখন দেখো প্রারম্ভিক মজুদ আর ক্রয় কি যুক্ত করা হয়, এই কারণে আমাদের কি এই প্রারম্ভিক মজুদকে আমরা ব্যয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করি। কার সাথে অন্তর্ভুক্ত করি, ব্যয় হিসাবের সাথে অন্তর্ভুক্ত করি। বিনিয়োগ হিসাব, হিসাব বিনিয়োগ। বিনিয়োগ কি, তুমি কোনখানে যদি টাকা রাখো, যেমন ধরো অন্য একটা প্রতিষ্ঠানে তুমি টাকা ইনভেস্ট করলা, অথবা তুমি ব্যাংকে সুদের আশায় টাকা রাখলা, এই যে টাকা রাখতেছো এটাকে বলা হয় বিনিয়োগ। বিনিয়োগ কি তোমার জন্য সম্পদ, বিনিয়োগ কি সম্পদ। বিনিয়োগের আরো কিছু নাম আছে, বিনিয়োগের আরো কিছু নাম আছে, বিনিয়োগের আর কিছু নাম আছে, যেমন সঞ্চয়পত্র। কি সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র। আবার এরকম বলা যায় বন্ডে বিনিয়োগ বা ঋণপত্র ক্রয়, এগুলো কি তোমার জন্য বিনিয়োগ, এগুলো সম্পদ। আবার বিনিয়োগের আরেকটা নাম আছে, সেটা হলো লগ্নি। কি লগ্নি, লগ্নি। আচ্ছা, এগুলো কি তোমার জন্য সম্পদ। তুমি কি করছো, ধর ব্যাংকে টাকা রাখছো, এই টাকাটাকে বলা হবে বিনিয়োগ, এটা কি তোমার জন্য সম্পদ। আচ্ছা, ঋণ। তারপর আসি আমাদের ঋণ। ঋণ কোন শ্রেণী হিসাব, ঋণ, ঋণ হচ্ছে দায়। ঋণ কি দায়। তুমি ঋণ নিছো, এই টাকাটা কি করতে হবে, তোমার অবশ্যই পরিশোধ করতে হবে। তোমার যদি অবশ্যই পরিশোধ করতে হয় তাহলে কি এটা তোমার জন্য দায়, এটা কি তোমার জন্য দায়। ঋণ কোন শ্রেণী হিসাব, দায়। এরপরে আসি কিছু কিছু জিনিস, যেমন ধরো আমাদের মণিহারি। কি মণিহারি, মণিহারি কি আমরা ইংলিশে বলি স্টেশনারি। কি স্টেশনারি। এখন দেখো কাগজ, কলম, পেন্সিল, পেন, ক্লিপ, এই টাইপের জিনিসগুলোকে বলা হয় মণিহারি। এগুলো কি তোমার জন্য ব্যয়, এগুলো কি তোমার জন্য ব্যয়। আচ্ছা, এই মণিহারি
মাথায় রাখবা মণিহারি কি দাম কম, মণিহারির কি দাম কম এবং অল্প কিছু দিনের মধ্যে এগুলা স্থায়িত্ব শেষ হয়ে যাবে। যেমন ধর একটা খাতা মাত্র 10 টাকা দাম, এগুলা মাত্র 1-1.5 মাসের মধ্যে ফুরিয়ে যায়। একটা কলম 5 টাকা দাম, অল্প কিছু দিনের মধ্যে ফুরিয়ে যায়। তো এগুলা কি বলা হয়? মণিহারি, দাম কম, অল্প দিনের মধ্যে স্থায়িত্ব শেষ হয়ে যায়। এগুলো কি তোমার কোন শ্রেণীর হিসাব? ব্যয়। আচ্ছা, এরপরে দেখো রুম ভাড়া, যেটাকে আমরা ভাড়া বলি, আবার পরিবহন মানে গাড়ি ভাড়া, এই সমস্ত কিছুই কি তোমার জন্য ব্যয়। আচ্ছা, তারপরে যদি আরো কিছু বলি, উল্লেখযোগ্য কিছু আছে যেমন অবচয়। অবচয় অবচয় এখানে দুইটা কথা আছে, আমরা নতুন পেয়েছি। দেখো অবচয়, অবচয় আগে অনেকে শুনিনি, আগে শুনছি কি অপচয়। অপচয়, অপচয় মানে কি? কোনো কিছু নষ্ট করা। অপচয় মানে কি? কোনো কিছু নষ্ট করা। এখন কোনো কিছু নষ্ট করলে কি হবে? আমাদের অপচয় হবে। আর অবচয় মানে কি? অবচয় মানে মূল্য হ্রাস পাও। অবচয় মানে কি? মূল্য হ্রাস পাও। কোনো কিছুর দাম কমে গেলে কি বলা হয়? অবচয়। বিশেষ করে আমাদের এই অবচয় হয় স্থায়ী সম্পদের উপর। কিসের উপর? স্থায়ী সম্পদের উপর। আর স্থায়ী সম্পদের উপর কি হয়? আমাদের অবচয় হয়। এগুলো কি তোমার জন্য ব্যয়। এগুলো কি ব্যয়। তারপরে দেখো মেরামত হিসাব। কোনো কিছু যদি মেরামত করো, এই টাকাটা যে যাইতেছে এটা কি তোমার জন্য ব্যয়। আচ্ছা, তারপরে দেখো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম কি? যত যত ইলেকট্রনিক জিনিসপত্র আছে, যত ইলেকট্রনিক জিনিসপত্র আছে, একটু দাম বেশি, যত ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে, এই সবকিছুকে কি বলা হয়? আমাদের অফিস সরঞ্জাম। কি বলা হয়? অফিস সরঞ্জাম। এগুলা কি সম্পদ। যেমন ইলেকট্রনিক জিনিস কি কি? কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি, এই টাইপের যত কিছু আছে আমাদের ইলেকট্রনিক্স, এই সব কিছুকে কি বলা হবে? আমাদের অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম, এগুলো কি তোমার জন্য সম্পদ। ঠিক একই ভাবে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ। আচ্ছা, অফিস সাপ্লাইজটা কি? এই অফিস সাপ্লাইজটা আমাদের দাম কম কিন্তু বছরের পর বছর চলবে। দাম কম কিন্তু বছরের পর বছর চলবে। এখন দাম কম বছরের পর বছর চললে এগুলো কি তোমার জন্য সম্পদ। যেমন আমাদের ক্যালকুলেটর, স্টাপলার, ক্যালকুলেটর, স্টাপলার, পেপার ওয়েট তো চিনো, কাগজপত্র যেটা দিয়ে আমরা ভাড়া দেই, যেগুলো যেন কাগজপত্র ফ্যানের বাতাসে উড়ে না যায়, এগুলো কি আমাদের অফিস সাপ্লাইজ। এগুলো কি তোমার জন্য সম্পদ। এখানে একটা জিনিস কনফিউশন, সেটা হলো কি অফিস সাপ্লাইসের সাথে মণিহারি একটা তুলনা হয়। মণিহারি, স্যার কোনটা মণিহারি আর কোনটা কি অফিস সাপ্লাইস, এটা তো বুঝতে পারি না। মণিহারি আর অফিস সাপ্লাইস যদি বুঝতে হয় সেক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে এটারও কি দাম কম, এটা কি দাম কম, এটা কি দাম কম, এটারও কি দাম কম, কিন্তু এই মণিহারি স্থায়িত্ব কম। স্থায়িত্ব কম মানে মেয়াদ কম, এই 1-1.5 মাসের মধ্যেই ফুরাই যাবে। কিন্তু আমাদের অফিস সাপ্লাইজের কি মেয়াদ বেশি, এগুলা 2-3 বছর পর্যন্ত থাকে, আরো বেশিও থাকে। যেমন ধর একটা ক্যালকুলেটর দাম কম কিন্তু অনেক বছর থাকে, 2-3 বছর থাকে। তারপরে আছে আমাদের ক্যালকুলেটর অনেক বছর থাকে। আবার একটা আছে কি ঘড়ি, এই ঘড়ি কি ধরো অল্প 400-500 টাকার দামের ঘড়ি, কিন্তু এগুলো কি বছরের পর বছর থাকে। তাই কি এগুলো কি আমাদের সম্পদ আর মণিহারি কি আমাদের ব্যয়। মাথায় রাখতে হবে কি এটার মেয়াদ বেশি আর এটা কি মেয়াদ, সরি এটা মেয়াদ কম, এটার মেয়াদ কম আর এটা মেয়াদ বেশি। আচ্ছা, এরকম আরো কিছু কিছু আছে, যেমন ধরো সুদ প্রাপ্ত, মানে সুদ পাইলে কি এটা আয়, সুদ দিলে কি ব্যয়। বিশেষ করে আমরা সুদ পাই ব্যাংক থেকে, ব্যাংক থেকে আমাদের সুদ দেওয়া হয়। আমরা যদি সুদ পাই এটাকে আয়, আমি যদি সুদ দিই তাহলে কি এটা ব্যয়। আচ্ছা, আমাদের বাট্টা হিসাব আছে। বাট্টা হিসাবটা যদি একটু খেয়াল করো, বাট্টা সাধারণত 2 প্রকার। বাট্টা কত প্রকার? 2 প্রকার। বাট্টা 2 প্রকার। বাট্টা 2 প্রকার কি কি? কারবারি বাট্টা আর নগদ বাট্টা। কারবারি বাট্টা আর কি নগদ বাট্টা। কারবারি বাট্টা কি? আমাদের শুধু পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময়, ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাট্টা সংগঠিত হয় তাকে কি বলা হয়? কারবারি বাট্টা। কারবারি বাট্টা কখনো লিপিবদ্ধ করতে হয় না। কারবারি বাট্টা কখনো লিপিবদ্ধ করতে হয় না। ক্রয় বিক্রয়ের সময় কিরকম? যেমন ধরো একটা পণ্যের লগে লেখা 1000 টাকা এবং 10% ডিসকাউন্ট আছে। এই যে 10% বাট্টা আছে, এই 10% বাট্টা 1000 টাকা 10% কত হয়? 100 টাকা। তার মানে কি এই পণ্যটার দাম আছে 900 টাকা আর 100 টাকা বাট্টা। এই 100 টাকা বাট্টা কখনো হিসাব হয় না। বিশেষ করে বাংলাদেশে আরো এই বাট্টা হিসাব করা হয় না। কারণ তুমি যখন গুলিস্তানে যাবা জামা কাপড় কেনার জন্য, তোমার কাছে দাম চাইবো 2500 টাকা। ধরো একটা প্যান্টের দাম চাইলো 2500 টাকা, তুমি চাইলে এই প্যান্টটা 300 টাকা দিয়ে কিনতে পারো। তার মানে তোমার দাম হয়েছে 300 টাকা আর বাট্টা হইতেছে এখানে 2200 টাকা। তুমি দাম হিসাব করবা নাকি বাট্টা হিসাব করবা? এই কারণে কি কারবারি বাট্টা কখনোই হিসাব করা হয় না। কারবারি বাট্টা কখন হয়? এই কারবারি বাট্টা কখন হয়? একমাত্র ক্রয় এবং বিক্রয়ের সময়। তাহলে কারবারি বাট্টা আবার 2 প্রকার, একটা ক্রয় বাট্টা, একটা বিক্রয় বাট্টা। ক্রয়ের সময় যে বাট্টা এটাকে কি বলা হয়? কারবারি, আমাদের ক্রয় বাট্টা। বিক্রয়ের সময় যে বাট্টা এটা কি
বিক্রয় বাট্টা। এখন শুরুতে বলছিলাম বাট্টা দুই ধরনের, একটা কারবারি বাট্টা, একটা নগদ বাট্টা। কারবারি বাট্টা মাত্র বুঝাইলাম। এবার দেখো নগদ বাট্টা। নগদ বাট্টা কি? দেনা পাওনার পূর্ণ নিষ্পত্তির সময় যে বাট্টা সংগঠিত হয় তাকে কি বলা হয়? আমাদের নগদ বাট্টা। স্যার বুঝলাম না। দেনা পাওনার নিষ্পত্তি মানে কি? যেমন ধরো তুমি তোমার এক ক্লায়েন্টের কাছে তুমি টাকা পাও, অথবা ধরো তোমার বন্ধু তোমার প্রতিষ্ঠান থেকে কিছু কিনলো বাকিতে, ধর 20,000 টাকার পণ্য কিনছে। কত টাকা? 20,000 টাকার পণ্য কিনছে। এখন ফেরত দেওয়ার সময় কি মোসরামুসি করলো, মোসরামুসি করে সে কি করলো যে 19,000 টাকা দিল। কয় টাকা দিল? 19,000 টাকা দিয়ে বললো যে বন্ধু আমি আর তোমাকে টাকা দিতে পারবো না। এখন ও তোমাকে কয় টাকা দিল? 1,000 টাকা দিল। এখন এই 1,000 টাকা কি তোমার প্রতিষ্ঠান থেকে কি করলা? তুমি কম রাখলা। এই যে 1,000 টাকা তুমি যে কম রাখলা তোমার প্রতিষ্ঠানের হিসাব থেকে, এই টাকা কি তোমার জন্য ব্যয়। এটা কি তোমার জন্য ব্যয়। এবং কি এই বাট্টাটা তুমি কি দিলা, এই কারণে তোমাকে এটাকে বলা হবে প্রদত্ত বাট্টা। কি? প্রদত্ত বাট্টা। আচ্ছা, আবার ঠিক একইভাবে তোমার কাছে যদি কেউ ধর 20,000 টাকা পায়, কেউ যদি তোমার কাছে 20,000 টাকা পায়, তুমি কি করলা? কমে 19,000 টাকা দিলা। কয় টাকা দিলা? 19,000 টাকা দিলা। এই যে তোমার কাছে 1,000 টাকা কম রাখলো, এটা তোমার জন্য কি বাট্টা? প্রাপ্ত বাট্টা। কি বাট্টা? প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা। এখন তুমি যদি বাট্টা দাও, এটা কি তোমার জন্য ব্যয়। এটা কি? ব্যয়। আর তুমি যদি বাট্টা পাও, এটা কি তোমার জন্য আয়। এটা তোমার জন্য কি হয়? আয় হবে। আচ্ছা, এরকম যদি কি আর কোনো হিসাব যদি থাকে, এটা আমি মনে করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, সমস্যা নাই। তো আজকের এই বেসিক ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের এই চ্যাপ্টার যতটুকু করাইলাম, এখানে তোমার মাথায় রাখতে হবে পেজ নাম্বার 27-28 এর দিকে। পেজ 27-28 এইদিকে গুলা পড়লে তুমি পাবা কি? ডেবিট ক্রেডিট, কি কি বাড়লে ডেবিট, কি কি কমলে ক্রেডিট। এখানে আমি লিখে দিয়েছিলাম কি কি বাড়লে ডেবিট, কি কি কমলে ক্রেডিট। আচ্ছা, এবং 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 তুমি পেজ নাম্বার 51তে 31টি হিসাব পড়বা। 31টি হিসাব একদম মুখস্থ করে ফেলবা। 31টি হিসাব তোমার মুখস্থ করা লাগে না অবশ্য, তুমি কমন সেন্স দিয়ে ভাবলে বুঝতে পারবা কোনটা কোন শ্রেণীর হিসাব। মূলধন, মালিকানা সূত্রের হিসাব, উত্তোলন, মালিকানা সূত্রের হিসাব, এরকম করে নগদ টাকা সম্পদ, ব্যাংক সম্পদ, এরকম ভাবে একদম ঠোঁটের আগে রাখবা, মাথায় রাখবা। হিসাবের শ্রেণী ব্যতীত তুমি কখনোই কি জাবেদা করতে পারতেছো না। তাহলে কি বাচ্চারা, তোমাদের কি আজকের পড়া হলো পেজ নাম্বার 27 আর 28 আর এই পেজ নাম্বার 51 দিকে এই হিসাবগুলো পড়বা। এবং আমি শুরুতে ক্লাসটা যেটা করছি, এই ক্লাসটা তোমার কমপক্ষে 5 থেকে 6 বার দেখা উচিত। তাহলে তুমি কি এইখানে একদম হিসাব বিজ্ঞানের বেসিক আলোচনাটা তুমি কি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ভালো থাকো। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসবে।